প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম ও দ্বিতীয় অধ্যায় দুইটা একসাথে আলোচনা করার চেষ্টা করব। সবাই একটু ক্লাসে আসো এবং ক্লাসটা একটু শেয়ার করে দাও কাইন্ডলি, ঠিক আছে? তোমাদের কাছে কোনো চাওয়া পাওয়া নাই ভাই, টাকা পয়সা কিছু লাগবে না, শুধু ক্লাসটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? একটু কি শুধু চাওয়া পাওয়া। হ্যাঁ, ক্লাস তাহলে শুরু হয়ে গেছে। আমি ক্লাসটা আমাদের কয়েকটা গ্রুপে দিয়ে দিতেছি, ঠিক আছে? ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দাও তো। তোমাদের যে বন্ধু বান্ধবরা আছে বা তোমাদের বন্ধু বান্ধবের যে গ্রুপগুলো আছে আর কি, গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। তোমাদের বন্ধু বান্ধবের গ্রুপগুলোতে একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসে আসলে আমি ক্লাসটা শুরু করব। হ্যাঁ, 1 মিনিট আমাকে একটু সময় দাও, আমি ক্লাসগুলো একটু গ্রুপে দিয়ে দিই। সবাই একটু দ্রুত চলে আসো, আমরা দ্রুত 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 সবাই একটু ক্লাসগুলা শেয়ার করে দাও এবং ক্লাসে সবাই দ্রুত চলে আসো। কারা কারা ক্লাসে আসছো একটু একটু হাই লিখে জানাও। হ্যাঁ, অন্তত একটা কমেন্ট করো, কোথা থেকে ক্লাসটা দেখতেছো জানাও আমাদের। ওকে, সবাই একটু দ্রুত দ্রুত ক্লাসে চলে আসো এবং ক্লাসে শেয়ার করে দাও। দ্রুত ক্লাসে শেয়ার করে দাও, আমরা এক্ষুনি ক্লাসে যাব, এক্ষুনি ক্লাসটা শুরু করব আমরা, ঠিক আছে? ওকে, তাহলে ক্লাসটা আমরা শুরু করতেছি, তোমরা সবাই চলে আসো। ওকে, মারুফ এমসিকিউ সাজেশন লাগবে, এমসিকিউ দেন। আসসালামু আলাইকুম স্যার। মারুফ 1 মিনিট ওয়েট করো ভাই, আমরা এমসিকিউ দিয়েই শুরু করতেছি। রাফাত উদ্দিন সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম ভাই। এমসিকিউ বলো, সৃজনশীল বলো, যাই লাগবে সব আছে, ঠিক আছে ভাই? আমার ক্লাসে তুমি সবকিছুর ফ্লেভার পাবা। তুমি হচ্ছে যদি কোনো টপিক না বুঝো, আমি তোমার এমসিকিউর মাধ্যমে ওই টপিকটা পুরোটা বুঝাই দিব। এমসিকিউ না বুঝলে এমসিকিউ বুঝাই দিব, ব্যাখ্যা দিব। তোমার যদি সিকিউ লাগে আমি অবশ্যই সিকিউ আমি বুঝাই দিব, ঠিক আছে? এমসিকিউ সাজেশন লাগবে। আরে ভাই, যে এমসিকিউর কথাই তো বলতেছি, বাট্টা দাঁড়াস না। ওকে, দাঁড়াও, এমসিকিউ পর হচ্ছে, ঠিক আছে? রাফাত বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, তোমাদের যে গ্রুপ আছে না, গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও দ্রুত। তোমাদের যে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যে গ্রুপ থাকে বন্ধু বান্ধবে, ওইগুলোতে একটু শেয়ার দাও। আর হচ্ছে আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? কমন যেন পরে ভালোভাবে দিয়ে, ইনশাল্লাহ ইনশাল্লাহ কমন পড়বে ইনশাল্লাহ। যদি এমসিকিউতে সরাসরি নাও পড়ে, আমাদের ক্লাসগুলা করবা, আমার ক্লাসটা করবা, আমি তোমার এইটুক গ্যারান্টি দিতে পারি যে আমার যে ক্লাসের যে এমসিকিউ গুলো, যে ব্যাখ্যাগুলো যে থাকবে, এই ব্যাখ্যাগুলো যদি তুমি মনোযোগ সহকারে শুনো, তাহলে তোমার ইনশাল্লাহ কমন পড়বে, ঠিক আছে? মিম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আজকে আমরা ক্লাস করব, আমি কি করব আগে বলি। আজকে হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্রের, আবারও বলতেছি, ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম ও দ্বিতীয় যে অধ্যায়টা আছে এটা পড়াবো। প্রথম অধ্যায়টা এবং দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসবেই। প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে এবং কয়টা প্রশ্ন থাকবে? সৃজনশীল প্রশ্ন থাকবে কমপক্ষে 3টা। সৃজনশীল প্রশ্ন 8টা থাকে ভূগোলে, এই 8টার মধ্যে কমপক্ষে 3টা পাবা। এই 2টা অধ্যায় থেকে 3টা বা 4টা প্রশ্ন পাবা, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবা ভাই। তোমাদের হচ্ছে ফার্স্ট পেপার, ফার্স্ট যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা পড়তে গেলে তোমার কয়েকটা জিনিস বা কয়েকটা দেশ তোমার মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কয়েকটা দেশ যদি মনে রাখো, এই এমসিকিউতে আমরা পড়ে যাব। হ্যাঁ, এমসিকিউতে পড়ে যাব। আগে একটু বেসিক নিয়ে কিছু আলাপ আলোচনা করি। আমার যে বেসিক গুলো, এগুলো যদি তুমি শুনো, তুমি দেখবা যে অটোমেটিক পরে এমসিকিউ গুলা পারবা, ঠিক আছে? আগে বেসিকটা শুনো, বেসিকটা শুনলে তুমি অটোমেটিক এমসিকিউ পরে অ্যান্সার দিতে পারবা। আগে আমি তোমাদের পৃথিবীর একটা মানচিত্র আঁকাই, ঠিক আছে? যদি হয়তো ভালো হবে না মানচিত্র, ঠিক আছে, তাও মনে করবা যে যেটা যেটা মনে করবো ধরে নেওয়ার, এটা হচ্ছে আমি তোমাদের বলে দিব যে হ্যাঁ, যে কোনটা কি কি, কোনটা কোন কোন দেশ বা কান্ট্রি তুমি ধরে নিবা। ওকে, ঠিক আছে? এত ভালো হবে না, আগে বলছি যে এত এত ভালো হবে না পৃথিবীর মানচিত্র। ওকে, তাহলে ধরে নাও যে এটা হচ্ছে এশিয়া মহাদেশ, ঠিক আছে? এটা হচ্ছে এশিয়া মহাদেশ, এটা হচ্ছে ইউরোপ মহাদেশ, এটা হচ্ছে ইউরোপ মহাদেশ, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। এটা কিন্তু লাগবে ভাই, এটা কিন্তু লাগবে, এমনি এমনি পড়াইতেছি না, লাগবে দেখেই পড়াইতেছি। একটু মনোযোগ দিয়ে
দেখো এটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ, এখানে আরো দেশ আছে, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, ঠিক আছে, আরো দেশ আছে, টুঙ্গা, ভানুয়াতু, ট্রুভেলু, এগুলো আরো পরে আলোচনা করবো এডমিশন টাইমে। হ্যাঁ, আপাতত খালি খুব বলে রাখলাম। এইদিকে হচ্ছে উত্তর আমেরিকা, এইদিকে আছে দক্ষিণ আমেরিকা, ঠিক আছে। উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। আর এই যে মহাদেশটা, এটা হচ্ছে কি অ্যান্টার্কটিকা, 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 অ্যান্টার্কটিকা। তাহলে এইখানে যেটা মনে রাখতে হবে যে এশিয়াতে, এশিয়া মহাদেশে, পুরো এশিয়া মহাদেশে স্বাধীন দেশ হচ্ছে কয়টা? 44টা। আফ্রিকাতে স্বাধীন দেশ আছে 54টা। ইউরোপে স্বাধীন দেশ আছে 48টা। অ্যান্টার্কটিকাতে কোনো দেশ নাই। উত্তর আমেরিকাতে আছে 23টা, দক্ষিণ আমেরিকাতে আছে 12টা। তাহলে আর ওশেনিয়াতে আছে কয়টা? ওশেনিয়াতে তাহলে কয়টা হলো দেখি, কান্ট্রি দেখি কয়টা হলো তাহলে। 48, 54, এদিকে হচ্ছে আছে 44। তারপরে উত্তর আমেরিকাতে হচ্ছে 23, দক্ষিণ আমেরিকাতে হইলো 12। তাইলে কয়টা হইলো? 8 4 12, 12 4 16, 16 আর 3 19, 19 আর 2 কত? 21, 21 এক হাতে আছে 2, 3 4 5, 5 4 9, 9 আর 5 কত? 14, 14 আর 4 কত? 18। তাহলে কত হলো? 181টা। আর এইদিকে আছে ওশেনিয়াতে আছে কয়টা তাইলে? এই হচ্ছে 12টা, টোটাল হচ্ছে 193টা যে কান্ট্রি আছে এই কান্ট্রি, ঠিক আছে। এই হচ্ছে টোটাল 193টা কান্ট্রি হিসেবে। এখন কথা হচ্ছে পরীক্ষায় মাঝে মাঝে আসে যে দেশ হিসাবে সবচেয়ে বড় মহাদেশ কোনটা? ভালোভাবে একটু খেয়াল করে, কিন্তু কি বলছি কথাটা, প্রশ্নটা করছি যে দেশ হিসেবে সবচেয়ে বড় মহাদেশ কোনটা। তাহলে কি অ্যান্সার এশিয়া হবে? অ্যান্সার কিন্তু কখনো এশিয়া হবে না, তখন অ্যান্সারটা কি হবে? আফ্রিকা। দেশ হিসেবে সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে আফ্রিকা। কেন? কারণ আফ্রিকাতে স্বাধীন দেশ হচ্ছে 54টা, ঠিক আছে। আর যদি বলে আয়তনে সবচেয়ে বড় মহাদেশ কোনটা, তখন অ্যান্সার হবে এশিয়া। আবারও বলতেছি, আয়তনে সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। আর যদি বলে দেশ হিসাবে কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ আছে, দেশ হিসেবে সবচেয়ে বড় মহাদেশ কোনটা, তখন অ্যান্সার হবে কি? অ্যান্টার্কটিকা, সরি আফ্রিকা। আর যদি বলে যে কোন মহাদেশে কোনো দেশ নাই, তখন সেটা হবে কি? অ্যান্সারটা হবে অ্যান্টার্কটিকা, ঠিক আছে, একটু মনে রাখো। ওকে। আর এইদিকে হচ্ছে উত্তর আমেরিকাতে একটা দেশ আছে, সেটা হচ্ছে কি ইউএসএ বা যুক্তরাষ্ট্র। এটা সম্পর্কে আমরা আলোচনা করব। এইটা আমাদের একটু পড়তে হবে এই চ্যাপ্টারে, প্রথম চ্যাপ্টারে এটা সম্পর্কে একটু পড়তে হবে। এইদিকে একটা দেশ আছে, ইউরোপের একটা দেশ আছে ইউকে, ইউকে সম্পর্কে আমরা একটু জানবো। আর এইদিকে হচ্ছে আমাদের 4টা বড় বড় দ্বীপ রাষ্ট্র নিয়ে একটা দেশ আছে, যেটাকে আমরা বলতেছি সূর্যোদয়ের দেশ জাপান। এইটা সম্পর্কে আমরা একটু পড়বো। আর এইদিকে হচ্ছে একটা দেশ আছে যেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া, এই দক্ষিণ কোরিয়া সম্পর্কে আমরা একটু পড়বো। আর ইন্ডিয়া যেহেতু আমাদের পাশের দেশ, এইটা সম্পর্কে আমরা একটু পড়বো। তাহলে আমরা দেশ পড়বো কয়টা? দেশ পড়বো 1 নাম্বার লিখি, 1 নাম্বার পড়বো ইউএসএ, তারপরে পড়বো হচ্ছে ইউকে, এটা সম্পর্কে আমরা জানবো। তারপরে 3 নম্বরে পড়বো কি? 3 নম্বরে পড়বো জাপান, জাপান। 4 নম্বরে আমাদের পড়তে হবে, 4 নম্বরে আমাদের পড়তে হবে ইন্ডিয়া। 5 নম্বরে আমরা পড়বো কি? সাউথ কোরিয়া, মানে দক্ষিণ কোরিয়া, ঠিক আছে, সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া। তো এই হচ্ছে মোটামুটি মানচিত্রের একটা ধারণা। আমি এই দেশের নামগুলো একটু মুছে দেই, এখানে কয়েকটা সাগরের নাম আবার লিখতে হবে, হ্যাঁ, যে কোথায় কোন দিকে কি কি আছে, এগুলো কিন্তু প্রশ্ন তোমার লিখতে হবে, সৃজনশীলও লিখতে হবে, তোমার এমসিকিউতে কিন্তু আসবে, ঠিক আছে। তোমাকে যদি বলে যে জাপানের ভৌগোলিক বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য বর্ণনা করো, তাহলে তুমি যদি নাই জানো জাপান কোন দিকে, পৃথিবীর কোন দিকে, তাহলে তুমি ভৌগোলিক বৈশিষ্ট্য কেমনে লিখবা? তুমি জানোই না জাপান ডান দিকে নাকি বাম দিকে নাকি উত্তরে নাকি দক্ষিণে, তাহলে কিভাবে লিখবা? লিখতে পারবা না। আর ভূগোলে সবসময় চেষ্টা করবা প্রত্যেকটা অ্যান্সারের মধ্যে চিত্র আকার, তুমি পারো আর না পারো, কাকের টেং হোক, বকের টেং হোক, যাই হোক, সুন্দর হোক, বান্দর হোক, যাই হোক, তোমাকে চিত্র আঁকতে হবে, মাস্ট। চিত্র আঁকলে স্যাররা বুঝে নিবে যে না, ও জানে আসলে এই দেশটা এইখানে। তখন তুমি ম্যাথের মতো নাম্বার পাবা। ম্যাথ যেমন হইলে পুরো নাম্বার দেয়, ফুল মার্কস দেয়, ঠিক আছে, তখন ভূগোলও দেখবা যে অটোমেটিক তুমি ম্যাথের মতো নাম্বার পাবা, হচ্ছে ফুল মার্কস। তাহলে কি করতে হবে? চিত্র আঁকতে হবে। দেখো আমি যে আঁকছি এটা সুন্দর হয়েছে, এটা জীবনও সুন্দর হয়েছে না, বাট আঁকছি কেন? তোমাদের বোঝার সুবিধার্থে। তুমিও খাতার মধ্যে একই দিবা, যেন স্যার বুঝে যে তুমি পড়ছো, ঠিক আছে, স্যার বুঝে যে তুমি পড়ছো। ওকে,
তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের মহাদেশগুলা। আর এইদিকে হচ্ছে আমাদের আছে প্রশান্ত মহাসাগর, জাপানের ডান দিকে মনে রাখবে এইদিকে আছে প্রশান্ত মহাসাগর আছে। তারপরে এই যে এটা হচ্ছে কি ইন্ডিয়া, এই ইন্ডিয়ার নিচে আছে কি ভারত মহাসাগর, ভারত মহাসাগর। তারপরে এই দিকে দেখো এই যে ইউরোপ এবং উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে না, এই ফাঁকা জায়গাতে আছে কি আটলান্টিক মহাসাগর। আবার এইদিকে হচ্ছে কি এইদিকেও আছে প্রশান্ত মহাসাগর, অর্থাৎ পৃথিবীটা যেহেতু গোল তাহলে এইদিকে যেহেতু প্রশান্ত মহাসাগর এইদিকেও তো প্রশান্ত মহাসাগর হবে, তাই না? এই পাশে প্রশান্ত মহাসাগর, এই পাশেও প্রশান্ত মহাসাগর। তারপরে এইদিকে হচ্ছে ভারত মহাসাগর, এইদিকে হচ্ছে আটলান্টিক মহাসাগর, আবার এদিকে হচ্ছে কি প্রশান্ত মহাসাগর। তাহলে আমরা মহাসাগর পেলাম কয়টা? মহাসাগর পেলাম তিনটা। কি কি? প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর। আরো দুইটা মহাসাগর আছে, আমরা জানি যে পৃথিবীতে মহাসাগর কয়টা? 5টা। আর এই যে অ্যান্টার্কটিকা এইদিকে আছে দক্ষিণ মহাসাগর, দক্ষিণ মহাসাগর। আর এদিকে আছে কি একদম উপরের দিকে আছে উত্তর মহাসাগর, যেটাকে আমরা বলি আর্কটিক। ঠিক আছে, উত্তর মহাসাগর বা আর্কটিক। তাহলে আমরা 5টা মহাসাগর এবং 7টা মহাদেশ সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। তোমরা কি বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো। তোমরা বুঝতে পারছো কিনা যে কোথায় কোন দিকে কি কি আছে? হ্যাঁ, কোথায় কোন দিকে কি কি আছে বুঝতে পারছো কিনা একটু জানাও। কোথায় কোন দিকে কি কি আছে, কোন কোন মহাদেশ আছে, কোন কোন মহাসাগর আছে, এটা তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও দ্রুত। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো। আর যদি কোনো সমস্যা থাকে, যদি কোনোটা না বুঝো সেটাও বলতে পারো যে ভাই এটা এই জিনিসটা বুঝি নাই, তাহলে আমি বুঝাই দেওয়ার ট্রাই করবো। দ্রুত একটু কমেন্ট করে জানাও তো যে এটা এই জিনিসটা আসলে বুঝছো কিনা। একটু দ্রুত কমেন্ট করো, দ্রুত দ্রুত একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো কিনা। ইসলামের ইতিহাসও ক্লাস হবে, সমস্যা নাই। ইসলামের ইতিহাসও ক্লাস হবে, ইসলামের ইতিহাস যাদের আছে ইসলামের ইতিহাস ক্লাসও হবে আলাদা করে। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তাহলে আমি আস্তে আস্তে এমসিকিউর দিকে যাই। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক একটা ধারণা পৃথিবী সম্পর্কে, মানচিত্র সম্পর্কে। আরো আমরা বিস্তারিত পড়বো। হ্যাঁ, যখন আমরা এডমিশনে যাব বা এডমিশনের ক্লাসগুলো যখন আমরা করব আমাদের এই পেজে, তোমাদের সাথে এডমিশনও ইনশাল্লাহ দেখা হবে। আমাদের সাথে থাকবা, আমরা সর্বোচ্চ চেষ্টা করব এডমিশনও ইনশাল্লাহ আমরা আরো বিস্তারিত পড়ার ট্রাই করব। সবগুলা দেশ সম্পর্কে ভেঙে ভেঙে পড়ার ট্রাই করব। আন্তর্জাতিকে কোনো কিছু ইনশাল্লাহ বাদ যাবে না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আস্তে আস্তে এমসিকিউর দিকে যাই। হ্যাঁ, ওকে। তাহলে এখানে বলা আছে যে নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত। এটা কিন্তু আমার মনের থেকে যে প্রশ্নটা আমি আনছি এমন কিন্তু না। ঠিক আছে, আমার বাড়ি যে নারায়ণগঞ্জ এটা এমনও না, আমার বাড়ি নারায়ণগঞ্জ না, আমি এই প্রশ্ন মন থেকে আনি নাই। তাহলে তুমি প্রশ্ন করতে পারো কেন আনছি, কারণ এটা হচ্ছে এই যে দেখেন বোর্ড প্রশ্ন। ঠিক আছে, 2018 সালে বোর্ডে আসছে বিদায় আমি এই প্রশ্নটা টেনে এখানে আপনাদের সামনে হাজির করছি। এটা আমার কোনো কিন্তু মনের প্রশ্ন না। নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত। তাহলে এরকম নদী দিয়ে যদি তোমার প্রশ্ন আসে তাহলে তোমার কি করতে হবে? অনেকে কি করবা? আন্ধাভাবে মুখস্থ করবা। হ্যাঁ, আন্ধাভাবে মুখস্থ করবা। আন্ধাভাবে মুখস্থ করার কিছু নাই। তুমি যদি বাংলাদেশের মানচিত্রটা যদি একটু সামনে রাখো তাহলে তুমি বুঝতে পারবা যে এটা হচ্ছে কিভাবে আসছে। যে মেইন যে নদীটা, এদিকে হচ্ছে তিস্তা নদী, এদিকে হচ্ছে আসছে ব্রহ্মপুত্র নদী, আর এদিকে হচ্ছে পদ্মা নদী, যেটা ভারতে গঙ্গা নামে পরিচিত। এই পদ্মা নদীটা আমাদের হচ্ছে রাজবাড়ির গোয়ালন্দ পর্যন্ত আসছে। আর এইটা হচ্ছে কি তিস্তা নদী, তিস্তা। আর এটা হচ্ছে কি ব্রহ্মপুত্র নদী। এই তিস্তা আবার ব্রহ্মপুত্র একসাথে মিশে গেছে, মিশে গিয়ে এটার নাম হয়েছে কি, এটার নাম হয়েছে ব্রহ্মপুত্র। পরে এই ব্রহ্মপুত্র আবার কি হলো, দুইটা ভাগে ভাগ হয়ে গেল। একটা ভাগ এই দিকে গেল, আর একটা ভাগ হচ্ছে নিচের দিকে চলে আসে। নিচের দিকে যে ভাগটা আসছে এটার নাম হচ্ছে কি যমুনা নদী, এটা হচ্ছে যমুনা। আর এই যে নিচের যে নদীটা এটা হচ্ছে কি পদ্মা। তাহলে দেখো যমুনা এবং পদ্মা একসাথে মিলিত হয়ে গেছে, মিলিত হয়ে এটা একটু নিচের দিকে ডান দিকে অগ্রসর হইলো। আবার এই দিক থেকে সিলেটের অঞ্চলে একটা নদী আসছে সুরমা নদী, এই সুরমা নদী আবার এসে এই যে ব্রহ্মপুত্র যে নদী ছিল, এদিকে যে ব্রহ্মপুত্র নদী আসছে পুরাতন ব্রহ্মপুত্র, এর সাথে এসে নাম ধারণ করছে কি মেঘনা নদী, মেঘনা। এই মেঘনা এসে আবার পদ্মার সাথে মিশছে চাঁদপুরে। তোমরা জানো যে চাঁদপুর ইলিশের রাজ্য, এই চাঁদপুর হয়ে আবার হচ্ছে এই যে দক্ষিণে এটা মেঘনা নামে হচ্ছে এই যে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো
তো এটা হচ্ছে আমাদের মোটামুটি মেইন যে নদীগুলো এটা। আর হচ্ছে এদিক থেকে মিজোরাম থেকে একটা নদী আসছে চিটাগাঙে, সেটা হচ্ছে কি আমাদের কর্ণফুলী নদী, কর্ণফুলী যে নদী যেটা চট্টগ্রামে আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মেইন মেইন নদীগুলো, মনে রাখবা। আর এই যে পদ্মা নদী, এই পদ্মা নদীর কিছু শাখা নদী আছে, কিছু উপনদী আছে। এই পদ্মা নদীর একটা শাখা নদী হচ্ছে কি, এই যে আমাদের পদ্মা নদীর শাখা নদী হচ্ছে এই যে বুড়িগঙ্গা আছে, তারপর হচ্ছে শীতলক্ষা আছে। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এই যে পদ্মা নদীর শাখা নদী। তারপর হচ্ছে এই যে মধুমতি, এটাও কি পদ্মা নদীর শাখা নদী। কিন্তু আমাকে তো ভাই বলছে নারায়ণগঞ্জ কোন জেলায় অবস্থিত। এখন তাহলে ভাই নারায়ণগঞ্জটা কই? নারায়ণগঞ্জটা হচ্ছে ম্যাপের এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের আছে কি নারায়ণগঞ্জ। এখন এই যে পদ্মা নদীর একটা শাখা নদী হচ্ছে এই যে শীতলক্ষা, পদ্মা নদীর একটা শাখা নদী হচ্ছে শীতলক্ষা। তাহলে এই শীতলক্ষা নদী হচ্ছে এই নারায়ণগঞ্জ দিয়ে গেছে। এখন তুমি বলতে পারো মধুমতি নদী কই? মধুমতি নদী হচ্ছে এই যে পদ্মা নদীর একটা শাখা নদী, দক্ষিণ দিকে যেটা গেছে এটা হচ্ছে এদিকে একটা আছে মধুমতি নদী, মধুমতি। তারপর হচ্ছে কি আরিয়ালখা, এই নদীগুলো আছে। আর তাহলে বুড়িগঙ্গা নদী কই? বুড়িগঙ্গা নদী হচ্ছে এইদিকে একটা নদী আসছে ঢাকার মধ্যে, সেটা হচ্ছে কি বুড়িগঙ্গা নদী। আর মেঘনা নদী কই? মেঘনা নদী তো তোমরা দেখতে পাইতেছো, যে প্রধান যে নদীটা এটা হচ্ছে কি একটা মেঘনা নদী। তাহলে নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে শীতলক্ষা, অ্যান্সার হচ্ছে শীতলক্ষা। ঠিক আছে, শীতলক্ষা। দেখো বুঝতে পারছো কিনা? মানচিত্র অবশ্যই মাথায় রাখতে হবে ভাই। তুমি যদি মানচিত্র যদি না জানো, মানচিত্র যদি তুমি না দেখো, মানচিত্র যদি ভয় পাও, তাহলে কিন্তু তুমি ভূগোল অ্যান্সার করতে পারবা না। অ্যান্সার করলেও তুমি ভালো মার্ক পাবা না। মানচিত্রটা অবশ্যই মাথায় রাখবা। কোন দিক দিয়ে কোন নদী আসছে, কোন নদী কার সাথে মিলিত হয়েছে, এটা অবশ্যই মাথায় রাখবা। ঠিক আছে, আমি যেহেতু মাথায় রাখতে পারছি, আমি একজন নর্মাল ছাত্র, আমি যেহেতু মাথায় রাখতে পারছি, তুমি অনেক বেশি মেধাবী, অনেক বেশি পরিশ্রমী, ইনশাল্লাহ তুমিও পারবা। ঠিক আছে, জাস্ট খালি চোখের সামনে একটু এগুলো হচ্ছে ভাষাবা। ঠিক আছে, চোখের সামনে একটু ভাষাবা, একটু বারবার একটু প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে শীতলক্ষা, অ্যান্সার হচ্ছে শীতলক্ষা। পরবর্তী প্রশ্নে যাই। মানব ভূগোলের ক্ষেত্রে কয়টি উপাদান গঠিত? মানব ভূগোলের ক্ষেত্রে 3টি উপাদান আছে। একটা হচ্ছে কি মানুষ, একটা হচ্ছে পরিবেশ, আর একটা হচ্ছে অর্থনৈতিক যে কার্যকলাপ আছে মানুষের। এই 3টা হচ্ছে কি মানব ভূগোলের উপাদান। তাহলে মানব ভূগোলের উপাদান কয়টা? 3টা। মানব ভূগোলের বিষয়বস্তু কয়টি? মানব ভূগোলের বিষয়বস্তু হচ্ছে 2টা, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে তার পরিবেশ। বাংলাদেশের উপর দিয়ে অতিক্রান্ত দ্রাঘিমা রেখা কোনটি? 88 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা তো 88 ডিগ্রি। আচ্ছা, এটা 82 ডিগ্রি করে দিলাম, 82 ডিগ্রি। ও আচ্ছা সরি, একটা আছে পূর্ব, একটা পশ্চিম। ঠিক আছে, 88 ডিগ্রি পূর্ব, 90 ডিগ্রি পূর্ব, 88 ডিগ্রি পশ্চিম, 90 ডিগ্রি পশ্চিম। বলো কি হবে? এখন এই যে পূর্ব পশ্চিম, এইটা অনেকের প্যাচ লাগে যে ভাই পূর্ব নাকি পশ্চিমে, ভুলে যায়। পূর্ব পশ্চিমে মনে করো যে এটা হচ্ছে মানচিত্র। ঠিক আছে, এটা হচ্ছে মনে করো ম্যাপ, এটা হচ্ছে ম্যাপ। এটা মনে করো যে এশিয়া মহাদেশটা, এটা মনে করো এশিয়া মহাদেশ, এদিকে ইউরোপ আছে, আফ্রিকা আছে, ওশেনিয়া অস্ট্রেলিয়া আছে। তাহলে বাংলাদেশটা কই? বাংলাদেশটা হচ্ছে এই জায়গার মধ্যে, মানচিত্রে বাংলাদেশটা কই? এই জায়গার মধ্যে। আর এই দিকে হচ্ছে আমাদের আছে ইউকে বা যুক্তরাজ্য। যুক্তরাজ্যে একটা মন্দির আছে, মান মন্দির, গ্রিনিচ মান মন্দির। এই যে মান মন্দিরটা বা এই যে রেখাটা, এই রেখাটাকে আমরা বলি মূল মধ্য রেখা। এই রেখাটাকে আমরা বলি মূল মধ্য রেখা, মূল মধ্য রেখা। এখন এই মূল মধ্য রেখার বাম দিকে যদি তুমি যাও, এই যে দেখো আমি মূল মধ্য রেখা বরাবর আছি, যদি আমি বাম দিকে যাই, এই যে বাম দিকে যদি যাই, তাহলে আমি হচ্ছে যাব কোথায়? যাব হচ্ছে পূর্ব দিকে। ঠিক আছে, মূল মধ্য রেখার বাম দিকে যদি যাই তাহলে যাব কোথায়? পূর্ব দিকে। আর মূল মধ্য রেখার ডান দিকে যদি যাই তাহলে আমি পাবো কোন দিক? আমি পাবো পশ্চিম দিক। ঠিক আছে, আবারও বলতেছি, এই যে মূল মধ্য রেখা, এই মূল মধ্য রেখাটার মান হচ্ছে 0 ডিগ্রি। এই মূল মধ্য রেখার ধরে এইভাবে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে বাম দিকে যে দেশগুলো থাকবে এগুলো হচ্ছে পূর্বের দেশ, মূল মধ্য রেখা অনুযায়ী পূর্বের দেশ। আর মূল মধ্য রেখার ডান দিকে যে দেশগুলো থাকবে এগুলো হচ্ছে কি পশ্চিমের দেশ। তাহলে বাংলাদেশ কি পূর্বে আছে নাকি বাংলাদেশ পশ্চিম দিকে আছে? বলো, মূল মধ্য রেখার কোন দিকে আছে? মূল মধ্য রেখার কোন দিকে আছে? বলো, বাংলাদেশ পূর্ব দিকে আছে নাকি পশ্চিম দিকে আছে?
বলতো বাংলাদেশ মূল মধ্যরেখার কোন দিকে আছে, পূর্বে নাকি পশ্চিমে? বাংলাদেশ মূল মধ্যরেখার কোন দিকে আছে, পূর্বে নাকি পশ্চিমে বলতো? তোমরা ক্লাসটা শেয়ার দাও না, রিঅ্যাক্ট করতেছো না, একটু শেয়ার করো, রিঅ্যাক্ট করো, ঠিক আছে? কমেন্ট করো, অ্যান্সার দাও কি হবে, পূর্বে নাকি পশ্চিমে? বুঝাই দিলাম, ভুল যেন না হয়। হ্যাঁ, পূর্ব নাকি পশ্চিম দিকে বলো, দ্রুত দ্রুত। এই পূর্বে নাকি পশ্চিমে? বাংলাদেশ কোন দিকে বলো, বাংলাদেশ কোন দিকে আছে, পূর্ব দিকে আছে না পশ্চিম দিকে আছে, কোন দিকে আছে? বাংলাদেশ এই যে পূর্ব দিকে আছে, তাই না? এই যে লিখে রাখছি তো পূর্ব, বাংলাদেশ আছে। হ্যাঁ, রাফাত বলছে পূর্ব দিকে, এই তো লিখে তো রাখলাম যে পূর্ব দিকে, এই যে এটা বাংলাদেশ, মনে করো এটা বাংলাদেশ, তাহলে এই যে পূর্ব দিকে আছে। তাহলে এই যে পূর্ব দিক, এই যে বললাম 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি থেকে এই মানগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, বুঝছো? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি, এবং বাড়তে থাকে। এই বাড়তে বাড়তে যখন তুমি এই যে 90 ডিগ্রিতে আসবা, যখন তুমি 90 ডিগ্রিতে আসবা, তখন তুমি এই যে বাংলাদেশ, এই বাংলাদেশকে পেয়ে যাবা। যখন তুমি, হ্যাঁ পূর্ব দিকে, যখন তুমি এই যে 90 ডিগ্রিতে আসবা, এই 90 ডিগ্রিতে আসলে কি করবা, তুমি এই যে বাংলাদেশকে পেয়ে যাবা। তাহলে অ্যান্সারটা কি, অ্যান্সারটা কি 90 ডিগ্রি পূর্ব হবে নাকি 90 ডিগ্রি পশ্চিম হবে? 90 ডিগ্রি পূর্ব হবে নাকি 90 ডিগ্রি পশ্চিম হবে? যেহেতু বাংলাদেশ বলছে, তো বাংলাদেশ কোথায়, বাংলাদেশ পূর্ব দিকে, আর এটার মানটা কত, 90 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা কি হবে, 90 ডিগ্রি পূর্ব দিকে, 90 ডিগ্রি পূর্ব দিকে অ্যান্সারটা হবে, ঠিক আছে? 90 ডিগ্রি পূর্ব দিকে, 90 ডিগ্রি পূর্ব দিকে। হ্যাঁ, পরবর্তী প্রশ্নে যাই। মানব ভূগোলের সর্বমোট শাখা কয়টি? মানব ভূগোলের সর্বমোট শাখা 11টি। মানব ভূগোলের সর্বমোট শাখা 11টি। মানব ভূগোলের সর্বমোট শাখা 11টি। এগুলো তোমার হচ্ছে মনে রাখার দরকার নাই 11টা শাখা কি কি, বাট খালি জেনে রাখো যে 11টা শাখা, ঠিক আছে? এটা তো গুরুত্বপূর্ণ না, পরীক্ষায় আসবে না যে 11টি শাখা আলোচনা করো, শুধু মনে রাখো যে মানব ভূগোলের শাখা 11টি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া, ইউরোপ, আফ্রিকা নাকি দক্ষিণ আমেরিকা? এশিয়া হচ্ছে কি পৃথিবীর প্রথম বৃহত্তম মহাদেশ, ঠিক আছে? এটা হচ্ছে আমরা যদি র্যাঙ্কিং করি তাইলে 1 নাম্বারে লিখলাম এশিয়া। ইউরোপ তাহলে কত? ইউরোপ হচ্ছে ষষ্ঠ, ইউরোপ আছে ষষ্ঠতে। দক্ষিণ আমেরিকা হচ্ছে তৃতীয়, দক্ষিণ আমেরিকা হচ্ছে তৃতীয়। আর আফ্রিকা হচ্ছে দ্বিতীয়, আফ্রিকা হচ্ছে কি দ্বিতীয়। তাহলে আয়তনে সবচেয়ে বড় মহাদেশ কোনটা? এশিয়া। আয়তনে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটা? আফ্রিকা। আয়তনে তৃতীয় দক্ষিণ আমেরিকা, আর আয়তনের ষষ্ঠ হচ্ছে কোনটা? ইউরোপ। চতুর্থ কোনটা? চতুর্থ হচ্ছে দক্ষিণ আমেরিকা, চতুর্থ দক্ষিণ আমেরিকা। পঞ্চম হচ্ছে অ্যান্টার্কটিকা, পঞ্চম হচ্ছে অ্যান্টার্কটিকা। ষষ্ঠ হচ্ছে ইউরোপ, আর সপ্তম হচ্ছে কি? ওশেনিয়া, সপ্তম হচ্ছে ওশেনিয়া। এটা হচ্ছে আয়তন অনুযায়ী সাজাই দিলাম। প্রথম এশিয়া, দ্বিতীয় আফ্রিকা, তৃতীয় সরি এখানে তো ভুল লিখতেছি, এটা আমি ভাবছি উত্তর আমেরিকা, বুঝছো? উত্তর আমেরিকা হচ্ছে তৃতীয়, এই যে উত্তর আমেরিকা হচ্ছে তৃতীয়, আর দক্ষিণ আমেরিকা হচ্ছে এই যে চতুর্থ। এই যে দক্ষিণ আমেরিকা লিখতাম চতুর্থ, দক্ষিণ আমেরিকা চতুর্থ, আর তৃতীয় হচ্ছে উত্তর আমেরিকা। পঞ্চম অ্যান্টার্কটিকা, ষষ্ঠ হচ্ছে ইউরোপ, আর সপ্তম হচ্ছে ওশেনিয়া। এই হচ্ছে আয়তন অনুযায়ী। বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো? এটা হচ্ছে আয়তন অনুযায়ী। আয়তন অনুযায়ী প্রথম এশিয়া, দ্বিতীয় আফ্রিকা, তৃতীয় উত্তর আমেরিকা, চতুর্থ হচ্ছে দক্ষিণ আমেরিকা, পঞ্চম হচ্ছে অ্যান্টার্কটিকা, ষষ্ঠ হচ্ছে ইউরোপ, সপ্তম হচ্ছে ওশেনিয়া। বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো? আয়তন অনুযায়ী মহাদেশগুলো বুঝতে পারছো কিনা বলো? আয়তন অনুযায়ী মহাদেশগুলা বুঝতে পারছো কিনা একটু জানাও। বাংলাদেশের কোন নৃগোষ্ঠী রাজশাহী অঞ্চলে বসবাস করে? বাংলাদেশের কোন নৃগোষ্ঠী রাজশাহী অঞ্চলে বসবাস করে? তাহলে রাজশাহী অঞ্চলে বসবাস করে কারা? রাজশাহী অঞ্চলে বসবাস করে সাঁওতালরা, রাজশাহী অঞ্চলে বসবাস করে
সাঁওতালরা। চাকমারা কোথায় থাকে? চাকমারা থাকে খাগড়াছড়ি। চাকমারা থাকে খাগড়াছড়ি। চাকমারা থাকে খাগড়াছড়ি। চাকমারা থাকে বান্দরবান। চাকমারা থাকে বান্দরবান। চাকমারা থাকে রাঙ্গামাটি। রাঙ্গামাটি, ঠিক আছে? তাহলে চাকমারা কোথায় থাকে? খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি। সাঁওতালরা কোথায় থাকে? সাঁওতালরা থাকে রাজশাহী। সাঁওতালরা থাকে রাজশাহী। গারুরা কোথায় থাকে? গারুরা থাকে ময়মনসিংহ। ময়মনসিংহ। ময়মনসিংহ নেত্রকোনার যে গারু পাহাড় যে আছে, গারু পাহাড়ে থাকে কারা? গারুরা। আর মারমারা কোথায় থাকে? এই যে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি। চাকমা, মারমা এই দুইটা হচ্ছে এইদিকে থাকে, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছো, না বুঝতে কিন্তু বইলো, আমি সবার কমেন্ট চেক করতেছি। ওকে, উম্মে আইমান, ওকে মাসুদ, থ্যাংক ইউ। ওকে, তাহলে পৃথিবীর বৃহত্তম ক্ষুদ্রতম মহাদেশ কোনটা? অ্যান্সার করো। 8 নাম্বার আনসারটা, 8 নাম্বারের অ্যান্সারটা দিয়ে দাও, কি হবে? 8 নাম্বারের অ্যান্সারটা বলে দাও কি হবে। পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? আফ্রিকা, ওশেনিয়া, এশিয়া ও দক্ষিণ আমেরিকা, এশিয়া ও ওশেনিয়া, ইউরোপ ও ওশেনিয়া। কি হবে? পৃথিবীর বৃহত্তমকে এবং ক্ষুদ্রতম মহাদেশকে। এটা তোমাদেরকে পড়ানো হয়েছে, ভালোভাবে বোঝানো হয়েছে, এখন তোমরা অ্যান্সারটা দিয়ে দাও। দেখছো, আমি একটা প্রশ্ন ভালোভাবে ব্যাখ্যা করে দিছি, এটা থেকেই তুমি দেখবা যে আরো 2-3টা প্রশ্ন অ্যান্সার করতে পারবা। একটা প্রশ্ন যদি ভালোভাবে ব্যাখ্যা করি, মনে রাখবা, এই ব্যাখ্যাটা একটু মনে রাখার চেষ্টা করবা, এটা থেকে দেখবা যে আরো এমসিকিউ অটোমেটিক হবে, ঠিক আছে? আমি এমন না যে এটার প্রশ্ন এটা, এটার অ্যান্সার এটা বলে দিয়ে এরপরের প্রশ্ন চলে গেলাম। যে প্রশ্ন আছে এই প্রশ্নের আমি সর্বোচ্চ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, যেন তোমরা অন্য রকম প্রশ্ন আসলেও যেন অ্যান্সার করতে পারো, ঠিক আছে? শুধু প্রশ্ন বললাম আর অ্যান্সার বললাম, এই ধরনের পড়াই না। এই ধরনের কোনো পড়া তোমাদের কি হবে না, কোনো কাজেও আসবে না, ঠিক আছে? কেন? যদি কমন না পড়ে, এই প্রশ্নটাই যে তোমাকে পরীক্ষায় দিবে এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে তুমি যদি সিরিয়ালগুলো যদি জানো, তোমাকে যত নাম্বারই দেখ, যাই বলো, তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। ওকে, আইমান অ্যান্সার দিছে, মাসুদ অ্যান্সার দিছে, রাফাজ অ্যান্সার দিছে, সবাই বলতেছে সি। তাহলে বৃহত্তম মহাদেশ এশিয়া আর ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া। থ্যাংক ইউ। ওকে, সবার উত্তর হয়েছে, যারা যারা উত্তর দিতেছ। কোনটি মহাদেশ? ওকে, ফাইন। আরেকটা প্রশ্ন পাইলাম, দেখছো? তুমি যদি এখন মনোযোগ দিয়ে শুনো, ওই যে একটু আগে বেসিক পড়াইলাম যে কোন কোন মহাদেশ কোথায় কোথায় আছে, এটা যদি তুমি মনে রাখতে পারো বা যদি তোমার একটু খেয়াল থাকে, তাহলে এই প্রশ্নটা তুমি অ্যান্সার দিতে পারবা। বলো তো, কোনটি মহাদেশ? ওশেনিয়া, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। কি হবে 9 নাম্বারটা? বলো তো। খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, খুবই 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 ইন্টারেস্টিং একটা প্রশ্ন, ঠিক আছে? খুবই খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এই ভাই, তোমাদের হচ্ছে ক্লাস নিতেছি, কিন্তু তোমরা তো শেয়ার করতেছো না ক্লাসটা তো শেয়ার করতেছো না। কয়টা শেয়ার হয়েছে ক্লাসে দেখি? কয়টা শেয়ার হইলো বলো? ক্লাসে শেয়ার হয়েছে কয়টা? মাত্র একটু শেয়ার করে দাও ভাই, তোমরা যারা যারা ক্লাসটি করতেছো একটু শেয়ার করে দাও। হ্যাঁ, বলো তো কোনটা মহাদেশ? এই যে বলছে 9 ক। ওকে, উম্মে আইমান বলছে 9 ক। কোনটি মহাদেশ? কোনটি মহাদেশ? কোনটি মহাদেশ? ওশেনিয়া হচ্ছে মহাদেশ। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এগুলা কিন্তু মহাদেশ না। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই দুইটা দেশ হচ্ছে এই যে ওশেনিয়া মহাদেশে অন্তর্ভুক্ত দুইটা দেশ, আর দক্ষিণ আফ্রিকা হচ্ছে আফ্রিকা মহাদেশের একটা দেশ। হ্যাঁ, বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টা? বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টা বলো তো? আমাদের দেশে বিভাগ কয়টা বলো? বিভাগ কয়টা? বাংলাদেশের বিভাগ কয়টা? বাংলাদেশের বিভাগ কয়টা একটু বলো তো, জানো তো? বাংলাদেশের বিভাগ কয়টা বলো? বাংলাদেশের বিভাগ কয়টা? বাংলাদেশের বিভাগ হচ্ছে কয়টা? ওকে, 10 ঘ। আচ্ছা, অ্যান্সার দিছে 8টা। থ্যাংক ইউ। তাহলে এইদিকে আছে, দেখো এদিকে আছে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগের জেলার সংখ্যা কয়টা? চট্টগ্রাম বিভাগের জেলা আছে 11টা। চট্টগ্রাম বিভাগের জেলা আছে 11টা জেলা। এইদিকে আছে সিলেট বিভাগের জেলা 4টা। এদিকে আছে ময়মনসিংহের জেলা হচ্ছে 4টা। এদিকে আছে আমাদের রংপুরে জেলা কয়টা? রংপুরে জেলা হচ্ছে
10 মনে হয় নাকি? রাজশাহীতে কয়টা? রাজশাহীতে আছে 12টা। এই ভুল হলে তো একটু জানাই তো। এদিকে আছে ঢাকা বিভাগ, ঢাকা বিভাগ আছে 13টা, ঢাকা বিভাগে 13টা, খুলনা বিভাগ আছে 10টা, বরিশালে 6টা। হ্যাঁ, তাহলে কয়টা হইলো? কয়টা হইলো টোটাল? রংপুরেরটা একটু দেখতে হবে। হ্যাঁ, ধরলাম 4 4 8, 13, 11, 10, 6, 13, 11, 10, 6, 4 4। তাহলে কয়টা হইল? 4 4 আর 6 10, 14, 14 আর 4 18, 18 আর 8 হাতে আছে 1 2 3 4, তাহলে কয়টা হলো? 48টা। 48-এ আর হচ্ছে 12 এ কত? 48-এ আর 12 হচ্ছে এইখানে হচ্ছে ভুল লিখছি। তাহলে রাজশাহীতে কয়টা? রাজশাহীতে 8টা, আর হচ্ছে এই যে রংপুর হচ্ছে 8টা। তাহলে এই হচ্ছে হিসাব টোটাল। ঠিক আছে, তাহলে এখানে 48টা ছিল, 48 আর হচ্ছে 8 8 16। তাহলে আমাদের হলো কয়টা? 48 আর 16, 8 আর 6 14, 14 4 হাতে আছে 1 5 আর 6, এই হচ্ছে আমাদের 64টা জেলা। তাহলে তোমাদেরকে হিসাব দেখাচ্ছি। এই যে চট্টগ্রাম বিভাগের জেলা হচ্ছে 11টা, ঢাকা বিভাগের জেলা হচ্ছে 13টা, বরিশাল বিভাগের জেলা 6টা, খুলনা বিভাগের জেলা হচ্ছে 10টা, সিলেট বিভাগের 4টা, ময়মনসিংহ বিভাগের জেলা 4টা, রংপুরে 8টা, রাজশাহীতে 8টা। নাকি এমনই তো হিসাব নাকি? তাহলে এই হচ্ছে আমাদের 64টা জেলা। এগুলা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে কোন বিভাগে কয়টা জেলা আছে। তাহলে বাংলাদেশের বিভাগ কয়টা? 8টা। পরবর্তী প্রশ্নে যাই। কোনটি ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ? কোনটি ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ? ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটা? অ্যান্সার করো তো। মাদাগাস্কার, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি। কি হবে বলো? ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ, ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ হচ্ছে কোনটা? অস্ট্রেলিয়া। আর একটা জনপ্রিয় দেশ আছে ওশেনিয়া মহাদেশ, সেটা হচ্ছে কি? নিউজিল্যান্ড। মাদাগাস্কার হচ্ছে আফ্রিকাতে। পাপুয়া নিউগিনি ওশেনিয়া মহাদেশের একটা দেশ, বাট এটা ছোট একটা দেশ। এই পাপুয়া নিউগিনিরা আবার শাসন করতো কারা? অস্ট্রেলিয়া, ওরা হচ্ছে শাসন করতো। যেমন ব্রিটিশরা আমাদেরকে শাসন করতো, এরকম অস্ট্রেলিয়ার ওরা পাপুয়া নিউগিনিকে শাসন করতো। ওকে, আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে কোনটি? আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে কোনটি? এখন আবার যদি ম্যাপ আঁকি, ঠিক আছে, মনে করো এটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে ইউরোপ মহাদেশ, এটা হচ্ছে এশিয়া মহাদেশ, আর এটা হচ্ছে কি? আফ্রিকা মহাদেশ। এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। এটা মনে করো যে এশিয়ার বাকি যে অংশ, সৌদি আরব, ভারত, এগুলা। ঠিক আছে, ওকে। তাহলে এইদিকে দেখবা যে একটা সাগর আছে, এই সাগরের নাম হচ্ছে ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরের এই যে এইদিকে হচ্ছে আমাদের আছে প্যালেস্টাইন। অনেকে জানে না প্যালেস্টাইন কোথায়, তোমাদের জন্য দেখাই দিলাম। এই যে ভূমধ্য সাগরের এইখানেই যে সর্বপ্রথম যে দেশটা, এটাই হচ্ছে কি? প্যালেস্টাইন, যার জন্য তোমরা হচ্ছে আন্দোলন করতেছো। ঠিক আছে, এটা এইখানে হচ্ছে আমাদের আছে কি? প্যালেস্টাইন। এইখানে হচ্ছে ইসরায়েল দেশটা, প্যালেস্টাইনের মাঝখানে ইসরায়েল দেশটা। ওকে, তাহলে ইউরোপকে আফ্রিকা থেকে পৃথক করেছে কে? কে পৃথক করেছে? এই যে মাঝখানে কে আছে? ভূমধ্য সাগর। এই যে মাঝখানে কে আছে? ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগর হচ্ছে পৃথক করছে। ঠিক আছে, আর লোহিত সাগর কোথায়? লোহিত সাগর হচ্ছে এদিকে আছে ইরান, ইরানের এদিকে হচ্ছে আছে রেড সি বা লোহিত সাগর। কৃষ্ণ সাগর হচ্ছে এদিকে তোমার হচ্ছে রাশিয়ার এদিকে, আর কাস্পিয়ান সি হচ্ছে এই যে মাঝখানে একটা আছে সাগর, এটা হচ্ছে কাস্পিয়ান সি। ঠিক আছে, এগুলো আরো বিস্তারিত আলোচনা করব যখন আমরা এডমিশনে যাব ইনশাল্লাহ, তখন আরো বিস্তারিত তোমাদের ম্যাপ সহ পড়ানোর চেষ্টা করব। নিম্নের মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম কোনটি? ওকে, নিম্নের মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম কোনটি? দেখো, এটা আমার মনের প্রশ্ন, এটা আমার মনের প্রশ্ন না, এটা বোর্ডের প্রশ্ন, 17 সালের বোর্ডের প্রশ্ন। ঠিক আছে, তাহলে দেখো তোমাকে কিন্তু ওই যে সিরিয়ালটা বলছিলাম যে কোন মহাদেশ কোনটার পরে পরে আয়তনে, কোন মহাদেশ কোনটার পরে, ওইটা কিন্তু তোমার মনে রাখতে হবে।
তাহলে এখানে দেখো বলছে নিম্নের মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম কোনটি, এখানে ওশেনিয়া আছে, এখানে ওশেনিয়া আনসার নাই। তাহলে তোমাকে ওই যে সিরিয়ালটা, ওই সিরিয়ালটা মনে রাখতে হবে, 7টা মহাদেশের সিরিয়াল। তাহলে 13 নম্বরের অ্যান্সার দাও, জলদি কি হবে? 13 নম্বরের অ্যান্সারটা করো, 13 নম্বরের অ্যান্সার করো। দেখছো কি ট্রিকি প্রশ্ন করছে, এখানে কিন্তু ওশেনিয়া নাই। যদি ওশেনিয়া থাকতো সবাই ঠাস করে ওশেনিয়া দাগায় চলে আসতো, বাট এখানে দেখো এমসিকিউ তে ওশেনিয়া মহাদেশই নাই। তাহলে বলো কি হবে? তাহলে বলো কি হবে? এখানে সবচেয়ে ছোট কোনটা? এতগুলা যে মহাদেশ আছে এই মহাদেশগুলোর মধ্যে সবচেয়ে ছোট মহাদেশ কোনটা বলো? ইউরোপ, অ্যান্টার্কটিকা, উত্তর আমেরিকা নাকি দক্ষিণ আমেরিকা? বলো দেখি এটা কে পারে। এটা যে পারবে ভাববো ও মনোযোগ দিয়ে ক্লাসটা করছে, ও বুঝতেছে, ক্লাসটা আসলেই বুঝতেছে, ধারণ করতেছে। 13 নাম্বার প্রশ্ন না? ওকে, উম্মে আইমান বলছে 13 খ অ্যান্টার্কটিকা। ওকে, রাফাতুদ্দিন বলছে 13 বি অ্যান্টার্কটিকা। ওকে, আরো দুইটা উত্তর নিব, কে কে উত্তর দিতে চাচ্ছ দ্রুত উত্তর দিয়ে দাও। আরো দুইটা উত্তর নিব, আরো দুইটা উত্তর নিব, কে কি উত্তর দিতে চাচ্ছ দ্রুত উত্তর দিয়ে দাও। ঠিক আছে, বলো কোন দেশটা সবচেয়ে ছোট? কোন দেশটা সবচেয়ে ছোট? কোন দেশটা সবচেয়ে ছোট? যারা যারা অ্যান্সার দিয়েছেন, যারা যারা উত্তর দিয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ, আপনারা 100% সাকসেসফুলি ভুল করেছেন। যারা উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ 100% ভুল উত্তর দিয়েছেন, 100% ভুল উত্তর দিয়েছেন। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ইউরোপ। অ্যান্সার হচ্ছে কি? ইউরোপ। অ্যান্টার্কটিকা কত নাম্বার? অ্যান্টার্কটিকা হচ্ছে 5 নাম্বার, ইউরোপ হচ্ছে 6 নাম্বার। উত্তর আমেরিকা কত নাম্বার? 3 নাম্বার, দক্ষিণ আমেরিকা হচ্ছে 4 নাম্বার। এই হচ্ছে সিরিয়াল ছিল, দেখেন মনে করে। আর 7 নাম্বার হচ্ছে ওশেনিয়া, এই হচ্ছে সিরিয়াল। তাহলে এই মহাদেশগুলোর মধ্যে সবচেয়ে ছোট মহাদেশ কোনটা? সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে ইউরোপ। মহাদেশগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে ইউরোপ। বিশ্বের বৃহত্তম সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? সাহারা মরুভূমি অবস্থিত আফ্রিকায়। সাহারা মরুভূমি অবস্থিত আফ্রিকায়। সাহারা মরুভূমি অবস্থিত আফ্রিকায়। মিম আপনিও ভুল করেছেন। ওকে, কোনটি উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে? এটা কি? এটা হচ্ছে পানামা খাল। পানামা খাল। কোনটি উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে? একটু যদি আপনাদের ম্যাপ আঁকায় তাহলে আরো বুঝতে সুবিধা হবে আপনাদের। মনে করেন এটা হচ্ছে কি উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা, এটা হচ্ছে মনে করেন দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা। তাহলে এদিকে কোন মহাসাগর আছে? অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা একদম ফার্স্ট ক্লাস, ফার্স্টই বলছি ক্লাসের শুরুতেই, অ্যান্টার্কটিকা। আর এদিকে আছে কি? প্রশান্ত। প্রশান্ত। তাহলে এই যে মাঝখানে দেখা একটু ফাঁকা অংশ আছে না, মাঝখানে এই যে ফাঁকা অংশ, এইখানে একটা খাল আছে, এই খালের নাম হচ্ছে কি? পানামা খাল। পানামা খাল। তাহলে উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে কে? পানামা খাল। পানামা খাল। পানামা খাল। পানামা খাল। ঠিক আছে, পানামা খাল। মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? মানব ভূগোলের আলোচ্য বিষয় খনিজ। খনিজ। জলবায়ু। জলবায়ু মানুষ কখনো এটা নিয়ে আলাপ আলোচনা করতে পারে না, বা এটা আলোচ্য বিষয় না। ভূমিরূপ, মাটি কখনো আলোচনার বিষয় না। হিমবাহ মানে বরফ যে তুষারপাত যে হয়, এটা কখনো আলোচনার বিষয় না। তাহলে মানব ভূগোলের মানুষের সাথে জড়িত কোনটা? এখানে বেশিরভাগ খনিজ এটা জড়িত। তাহলে মানব ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে খনিজ, বাকিগুলো না। পেঙ্গুইন আলবাট্রাস পাখি কোন মহাদেশে দেখা যায়? 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 ওশেনিয়া, অ্যান্টার্কটিকা, ইউরোপ, আফ্রিকা। কি হবে বলো? পেঙ্গুইন। এই যে তোমরা দেখো ছোট ছোট থাকে, অনেক সুন্দর করে দৌড়ায়। ঠিক আছে, দৌড়ে আমি আনসার দিব না, শুধু ভুল যায়। ভুল থেকে শিক্ষা নিতে হবে। কাজী নজরুল ইসলাম কি বলেছে ভাই? যে ভুল করেছে এটা জেনে বসে থাকলে হবে না, এটা থেকে শিক্ষা নিতে হবে। এই যে তুমি ভুল আনসারটা দিছো, এখন তোমার যদি এই প্রশ্ন যদি আবার কোনো পরীক্ষায় আসে, তখন তোমার মনে হবে যে না, টুটুল স্যার তো বলছিল যে এটা ভুল অ্যান্সার দিছিলাম আমি, তখন এটা তোমায় সঠিক করতে পারবা। আর তুমি যদি প্রকাশ না করতা, এই যে কমেন্টটা করছো, ঠিক আছে, তুমি যদি এটা প্রকাশ না করতো, যদি কমেন্ট না করতা, তাহলে কিন্তু তোমার মনে মনে কি থাকতো? মনে মনে কিন্তু থাকতো ওই যে অ্যান্টার্কটিকাই, পরীক্ষার মধ্যে দাগাইতাও কিন্তু অ্যান্টার্কটিকা। কিন্তু এখন যে এই যে ভুলটা করছো, আমি তোমার ভুলটা ধরাই দিলাম, এটাই তোমার পরীক্ষা হলে মনে থাকবে যে না, আমি ভুল করছিলাম,
এটা স্যার আমাকে ধরাই দিছিল, এখন আর তোমার কখনো এটা ভুল হবে না, ঠিক আছে? ভুল থেকে কিন্তু বুঝতে হবে, শিক্ষা নিতে হবে। হ্যাঁ, ভুল গেলে এই যে শিখতে পারবে। মিম ভালো কথা বলছে যে ভুল গেলেই তো শিখতে পারবা। তুমি যদি ভুল না করতা তাহলে তুমি পরীক্ষা হলে জানটা ঠিকই দাগাইতা আর ভুল অ্যান্সার দিয়ে আসতা। পরীক্ষার হল থেকে আইসা বলতা, ইস রে, আই হাই রে, কি প্রশ্ন করলাম, কি অ্যান্সার দাগাইলাম, এটা আই হাই রে। তখন এই যে আই হাই রে যেন না বলা লাগে, এই জন্য কমেন্ট করতে হবে। ওকে, পেঙ্গুইন কই পাওয়া যায় ভাই? পেঙ্গুইন পাওয়া যায় অ্যান্টার্কটিকা মহাদেশে। অ্যান্টার্কটিকা মহাদেশে একদম ওই যে নিচের যে দক্ষিণে যে মহাদেশটা ছিল, এটা হচ্ছে কি অ্যান্টার্কটিকা মহাদেশ। অ্যান্টার্কটিকা মহাদেশ অনেক বেশি ঠান্ডা থাকে, ওইখানে কোনো দেশ নাই, ওইখানে মানুষ বাস করে 10,000। বাস করে বলতে এই 10,000 মানুষ মাঝে মাঝে ঘুরতে যায়, ঠিক আছে? অনেক সময় তোমরা ওই যে ঘুরতে যাও না, তোমরা হচ্ছে বিয়ের পরে হানিমুনে ঘুরতে যেতে পারো কোথায়? অ্যান্টার্কটিকা। যদি অনেক ঠান্ডা, ওইখানে ঠান্ডা হচ্ছে -70 ডিগ্রি, -70 ডিগ্রি, ঠিক আছে? বাংলাদেশের সর্বোচ্চ যখন শীতকাল থাকে, বাংলাদেশের সর্বোচ্চ ঠান্ডা থাকে কত? 5 ডিগ্রি 6 ডিগ্রি এরকম থাকে, 5 ডিগ্রি 6 ডিগ্রি 7 ডিগ্রি। আর ওইখানে হচ্ছে -70 ডিগ্রি তাপমাত্রা, ঠিক আছে? তোমরা চাইলে হানিমুনে এইখানে ঘুরতে যাইতে পারো, তবে হানিমুনে ঘুরতে যাওয়ার আগে অবশ্যই কি করতে হবে? এইচএসসি পরীক্ষায় পাস করতে হবে। ওকে, পৃথিবীর কোন দেশকে সূর্য উদয়ের দেশ বলা হয়? এটা তোমরা ছোটবেলা থেকে মুখস্থ করে ফেলছো, ফেনা ফেনা করে ফেলছো। সেই দেশটা হচ্ছে কি? জাপান। কেন? কারণ জাপান হচ্ছে সর্বপূর্বের দেশ, সবচেয়ে পূর্বের দেশ। এই যে মানচিত্র রাখছিলাম একদম শুরুতে, সবচেয়ে পূর্বের যে দেশটা দিয়েছিলাম সেটা হচ্ছে কি? জাপান। এদিকে আরো অনেক দেশ আছে, বাট সবচেয়ে পূর্বের দেশটা হচ্ছে কি? জাপান। তাহলে কোন দেশকে সূর্য উদয়ের দেশ বলা হয়? জাপানকে সূর্য উদয়ের দেশ বলা হয়। ওকে, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ, এটা তোমরা পারবা সবাই, এটা আশা করি আর কারো ভুল হবে না। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? এশিয়া। আচ্ছা, তোমাদের সাথে একটু ইয়ে করি, হ্যাঁ, প্র্যাকটিস। ক্লাস সময় শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি আগাইতে হবে। বাংলাদেশের মোট সীমারেখা কত? মোট সীমারেখা হচ্ছে 4712 কিলোমিটার। বাংলাদেশের অক্ষাংশ কত? অক্ষাংশ হচ্ছে 20 ডিগ্রি 34 থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ। ভাষা, ধর্ম, বর্ণ ও সংস্কৃতি নিয়ে মানব ভূগোলের যে শাখা আলোচনা করে তার নাম কি? সেটা হচ্ছে ভাষা, ধর্ম, বর্ণ, সংস্কৃতি নিয়ে মানব ভূগোলের যে শাখা আলোচনা করে সেটা হচ্ছে কি? জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোল। যুক্তরাজ্যের আইনসভার নাম কি? কংগ্রেস। বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে? কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা, হ্যাঁ। বাংলাদেশের সর্বশেষ আদম সময় হয় কত সালে? 2011। হ্যাঁ, যদিও এরপরে আদম সময় হয়েছে একটা, ঠিক আছে? 2000 কত সাল হইলো? 22 নাকি 23 জন্য, তাই না? বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমানা রেখার দৈর্ঘ্য কত? 280 কিলোমিটার। 280 কিলোমিটার। ময়মনসিংহ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে কি? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। এটা কিভাবে মনে রাখবা? ওই যে ম্যাপ আঁকছিলাম একবার, ঠিক আছে? ওই যে নদ নদী করানোর সময় একদম প্রথম এমসিকিউতে শীতলক্ষা নদী দেখাই দিঘা, তখন আঁকছিলাম যে ময়মনসিংহ দিয়ে বয়ে গেছে কে? ব্রহ্মপুত্র নদী। ওকে, এখানে মানব ভূগোল কাকে বলে? এটা আনসার করবো। মানব ভূগোল হচ্ছে মানুষ এবং তার পরিবেশের সাথে যে সম্পর্ক, সেটা হচ্ছে কি? মানব ভূগোল। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করবা। এটা হচ্ছে কি? মূল মধ্যরেখার ডান দিকে, তখন লিখবা যে এটা হচ্ছে মূল মধ্যরেখার পূর্ব দিকে 90 ডিগ্রি দ্রাঘিমায় অবস্থিত এবং 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। এভাবে লিখে দিবা। উল্লিখিত বিষয়গুলো ভূগোলের অন্তর্ভুক্ত শাখার শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো। এই যে উন্নত বসতি, অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা দেখে বিস্মিত হলো। এগুলা কি? এগুলো হচ্ছে মানব ভূগোলের শাখা। মানব ভূগোলের শাখা। উদ্দীপক উল্লিখিত দেশ দুটি তুলনামূলক ভৌগোলিক অবস্থা। একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে উত্তর আমেরিকা অবস্থিত 50টি অঙ্গরাজ্য। 50টি অঙ্গরাজ্য মানে কি? ইউএসএ আমেরিকাতে 50টা তাদের হচ্ছে প্রদেশ বা অঙ্গরাজ্য আছে। ওকে, তানজিম বিশ্বের বৃহত্তম বদ্বীপ খ্যাত দেশের বাসিন্দা। বৃহত্তম বদ্বীপকে বাংলাদেশ, আর সূর্যোদয়ের দেশ মানে জাপান। তাহলে জাপান আর বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান সেটা ব্যাখ্যা করবা, যে বলবা যে জাপান পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত, সূর্য উদয়ের দেশ। এর ভৌগোলিক বা অর্থনৈতিক হচ্ছে সবটাই ডিপেন্ড করে কার উপর? সবটাই ডিপেন্ড করে তোমার হচ্ছে সমুদ্রের উপর। যেহেতু এটা একটা দ্বীপ রাষ্ট্র, জাপানের প্রায় 3000 দ্বীপ আছে। এইভাবে একটু বলে দিবা, জাপানের 4টা প্রধান দ্বীপ আছে, সবচেয়ে বড় বড় দ্বীপ হুক্কাইডু, হনশু, কিউশু, শুকুকু। জাপানের 4টা দ্বীপের নাম হচ্ছে হুক্কাইডু, হনশু, কিউশু, শুকুকু। এটা হচ্ছে বড় বড় 4টা দ্বীপ।
এছাড়াও আরো জাপানে আরো 3000 দ্বীপ আছে, ঠিক আছে, ছোট বড় আরো 3000 দ্বীপ আছে। এগুলোর সাথে বাংলাদেশের একটু ব্যাখ্যা করে দিবা। ওকে, পরবর্তী অধ্যায়ে যাই। কোন সম্পর্কটি কাম্য জনসংখ্যা বলা হয়? মানুষ ও খনিজ সম্পদের ভারসাম্য, মানুষ ও খনিজ সম্পদের ভারসাম্য, এটা হচ্ছে কি কাম্য জনসংখ্যা। কত বছর পর্যন্ত নারীদের সাধারণত প্রজনন ক্ষমতা থাকে? সেটা হচ্ছে কি 15 থেকে 49, 15 থেকে 49। কোন সময় নারীদের মৃত্যু হার সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়? প্রজননকালীন। কোনটি অভিগমনের বিকর্ষণমূলক কারণ? একটা হচ্ছে আকর্ষণ, আর একটা হচ্ছে কি বিকর্ষণ। বিকর্ষণ কি? যেটা নেগেটিভ ভাবে যায়। তাহলে সামাজিক নিরাপত্তাগত সুবিধা পাইলে তো আকর্ষণ হবে। কর্মসংস্থানের সুবিধা, এটাও আকর্ষণ। আত্মীয় স্বজনের নৈকট্য লাভ, এটাও আকর্ষণ। অর্থনৈতিক মন্দা মানে খারাপ অবস্থা, এটা হচ্ছে কি বিকর্ষণ। তাহলে অভিগমনের বিকর্ষণমূলক কারণ কি? অর্থনৈতিক মন্দা। অভিগমন কি? অভিগমন হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে গমন, 1 বছরের জন্য, জাতিসংঘের মধ্যে। অভিগমনের আকর্ষণমূলক কারণ কি? আকর্ষণমূলক কারণ হচ্ছে সম্পদ প্রাপ্তিমূলক ব্যক্তিগত সুবিধা। এখন তোমার সামনে এমন একটা সুযোগ আসছে যে মনে করো বলছে যে কানাডার একজনের 100 বিঘা জমি আছে। মনে করো যে বলছে কানাডার এক মহিলার বা এক ছেলের 100 বিঘা জমি আছে, তুমি আরে বিয়ে করবে কিনা? তুমি বলছো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কবুল, বিয়ে হয়ে গেছে গা। তাইলে ওই যে তুমি কানাডাতে গিয়ে কি করবে? ওই ছেলের 100 বিঘা জমি পায়ে গেলা। তাহলে এটা হচ্ছে কি সম্পদের আকর্ষণমূলক কারণ, যে আমি এক স্থান থেকে আরেক স্থানে গেলাম, এর কারণটা কি? কি আকৃষ্ট করছে? তাহলে কি হয়েছে? যে সম্পদ তাকে আকৃষ্ট করছে, ঠিক আছে, সম্পদ তাকে আকৃষ্ট করছে। ওকে, কানাডাতে যেয়ে যদি বিয়ে করতে যাও তো পড়ালেখাটা একটু করতে হবে মনোযোগ দিয়ে। হ্যাঁ, একটি দেশের জনসংখ্যাকে ওই দেশের আয়তন দিয়ে ভাগ করলে পাওয়া যাবে কি? জনসংখ্যার ঘনত্ব। একটি দেশের জনসংখ্যা টোটাল পপুলেশন তুমি যদি আয়তন এরিয়া দিয়ে ভাগ করো তাহলে কি পাবা? ওই দেশের ঘনত্ব, মানে প্রতি বর্গ কিলোমিটারে কতজন করে বাস করে। ওকে, কোন ধরনের অঞ্চলে সাধারণত জন্মহার বেশি? কোন অঞ্চলে জন্মহার বেশি? গ্রাম এলাকাতে জন্মহার বেশি, ঠিক আছে। শহর অঞ্চলে মানুষ এত বেশি বাচ্চা কাচ্চা নিতে চায় না, 1টা 2টা সর্বোচ্চ নেয়, এরপর নিতে চায় না। বাট গ্রাম অঞ্চলে দেখবা যে এক একজনের 7 জন 8 জন করে ছেলে মেয়ে, তাই না? তাহলে জন্মহার কোথায় বেশি? গ্রাম এলাকার মধ্যে জন্মহার বেশি। কোন দেশের মোট জনসংখ্যা এবং মোট জমির পরিমাণের অনুপাতকে কি বলে? মোট জনসংখ্যা এবং মোট জমির পরিমাণকে বলে কি? জনসংখ্যার ঘনত্ব। এটা একটু আগে বললাম। জনমিতিক ট্রানজিশনাল তত্ত্বে বাংলাদেশ প্রারম্ভিক সম্ভাবনার অবস্থানের কারণ কি? কারণ হচ্ছে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন। চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের ফলে কি হয়েছে? জন্মহার বেড়ে গেছে। বাংলাদেশের চিকিৎসা সেবার উন্নয়নের ফলে কি হয়েছে? জন্মহার বেড়ে গেছে। আর মৃত্যুহার কি হয়েছে? মৃত্যুহার আস্তে আস্তে হ্রাস পাইছে। এখন তোমরা একটু অসুস্থ হইলেই কি করো? ডাক্তারের কাছে যাও। আগেকার দিনে মানুষ কলেরাতে মারা যাইত। কলেরা একটা রোগ, তোমরা কলেরা অনেকে হয়তো নামই শুনছো না, বা অনেকে হয়তো শুনে থাকবে গল্প উপন্যাসের মধ্যে, ঠিক আছে, যে কাকতারু আছে, গল্প আছে, এগুলোর মধ্যে আছে যে কলেরা হইলে মানুষ কি করতো? কলেরা হইলে একটা গ্রামে যদি কলেরা হইতো ওই গ্রামের সব মানুষ মরে যেত। বাট এখন কলেরা কোনো রোগই না। কলেরা হইলে ডাক্তাররা কি দেয়? ওষুধ খেলে ঠিক হয়ে যায়। তাহলে যে ডাক্তারদের যে উন্নতি, চিকিৎসা ব্যবস্থার যে উন্নয়নের ফলে মানুষ এখন তুলনামূলক কম মারা যায়, ঠিক আছে, আর জন্মটা কি হয়? বেশি হয়। এজন্য হচ্ছে এটা প্রথম স্তরে অবস্থান করতেছে। বাংলাদেশের সবচেয়ে কম বসতি কোন জেলায়? বাংলাদেশের সবচেয়ে কম বসতি মানে সবচেয়ে কম মানুষ বাস করে কোথায়? বান্দরবনে। বান্দরবনে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 87 জন। বান্দরবনে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 87 জন। বান্দরবনে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে কত? 87 জন। তাহলে বান্দরবনে সবচেয়ে কম মানুষ আছে। জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্য। জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্য কি? জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্য হচ্ছে কি? অভিগমন। জনমিতিক ট্রানজিশনাল মডেল কত সালে উপস্থাপন করা হয়? 39 সালে। জনমিতিক ট্রানজিশনাল মডেলে ব্যাখ্যা প্রদান করেন কে? ব্যাখ্যা প্রদান করেন হচ্ছে কে? স্টিফেন থমসন। বাংলাদেশের জনসংখ্যা বন্টনের প্রাকৃতিক নিয়ামক কোনটি? প্রাকৃতিক নিয়ামক হচ্ছে কি? খনিজ সম্পদ। জনসংখ্যা বৃদ্ধির জন্য কোনটির উপর বিরূপ প্রভাব পড়ে না? বিরূপ প্রভাব পড়ে না কোনটির উপর? বিরূপ প্রভাব পড়ে না। জনসংখ্যা বৃদ্ধিতে বিরূপ প্রভাব পড়ে না জনশক্তি রপ্তানির উপর। অর্থাৎ তোমার যদি জনসংখ্যা বেড়ে যায় তাহলে তুমি জনশক্তি কি করতে পারবা? রপ্তানি করতে পারবা, মানে বাইরের দেশে সাপ্লাই দিতে পারবা। বান্দরবন কোন জনবসতি? বান্দরবন হচ্ছে অতি বিরল, অনেক কম মানুষ বাস করে, অতি বিরল।
অতি বিরল জনবসতি। জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়? ঘনত্ব হচ্ছে কি জনসংখ্যার নিবিড়তা, জনসংখ্যার নিবিড়তা, অর্থাৎ একটা দেশে বা ওই অঞ্চলে কতজন মানুষ বাস করে প্রতি বর্গ কিলোমিটারে। ওকে, আমাদের এমসিকিউ শেষ। দেখো, নাবিলের পূর্বপুরুষ এক সময় বরিশালের, কই থাকতো ভাই? বরিশাল্লা মনু, হ্যাঁ, বরিশালের কীর্তনখোলা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা হলেও বর্তমানে তারা ঢাকাতে আয় পড়ছে, ঢাকা শহরে আয় পড়ছে, ঢাকা শহরে স্থায়ীভাবে বসবাস করছে। এভাবে প্রতিনিয়ত ঢাকার জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় শহরটি নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ছে। তাহলে অভিগমন কি ভাই? অভিগমন হচ্ছে কোন স্থান থেকে আরেক স্থানে যে যাতায়াত, এক বছরের জন্য বাসস্থানের পরিবর্তনকে কি বলে? অভিগমন। ভূপ্রকৃতি কিভাবে জনসংখ্যার বন্টনে প্রভাব বিস্তার করে? অর্থাৎ ভূপ্রকৃতি জনসংখ্যার বন্টনে প্রভাব বিস্তার করে এইভাবে যে কোনো একটা এলাকায় যদি দুর্যোগ হয় তাহলে ওই দুর্যোগ প্রবণ এলাকায় কি মানুষ থাকবে? থাকবে না। কোনো একটা এলাকায় যদি মানুষের চাকরি না থাকে, চাকরির সুযোগ সুবিধা না থাকে, কর্মসংস্থান না থাকে, ওই এলাকায় কি মানুষ থাকবে? থাকবে না। তাহলে এইভাবে কি করে মানুষের জনসংখ্যা বন্টনটা প্রভাব বিস্তার করে। দেখো তুমি, ঢাকা শহরে চাকরি বেশি, ঢাকা শহরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বেশি, ঢাকা শহরে সুযোগ সুবিধা বেশি, কলকারখানা বেশি, তাহলে মানুষ কি করে? ঢাকা শহরে চলে আসে, অন্যান্য এলাকা থেকে ঢাকা শহরে চলে আসে। তাহলে এইভাবেই হচ্ছে কি ভূপ্রকৃতিটা হচ্ছে জনসংখ্যা বন্টনে প্রভাব বিস্তার করে। আবার কোনো একটা দেশে মনে করে যে সব সময় যদি খরা লেগে থাকে, সব সময় বন্যা লেগে থাকে, ওই এলাকায় মানুষ থাকবে? থাকবে না। তাহলে এইভাবেই হচ্ছে প্রভাব বিস্তার করে। উদ্দীপকের লিখিত অভিগমনের ধরন ব্যাখ্যা করো। এই অভিগমনটা কি? এই অভিগমনটা হচ্ছে সে বরিশাল থেকে ঢাকায় আসছে, তাহলে এটা অবশ্যই কি? অবশ্যই একটা হচ্ছে অভ্যন্তরীণ অভিগমন। অভ্যন্তরীণ অভিগমন। তাহলে অভ্যন্তরীণ অভিগমনের মধ্যে কোনটা? সেটা হচ্ছে শহর থেকে শহরে অভিগমন। শহর থেকে শহরে অভিগমন। শহর থেকে শহরে অভিগমন হয় কেন? ভালো শিক্ষার জন্য, ভালো চাকরির জন্য, ভালো বিয়ের জন্য, ঠিক আছে, অর্থ উপার্জনের জন্য, ভালো সুযোগ সুবিধার জন্য, যানবাহন যাতায়াতের জন্য, এগুলো একটু লিখে দিবা, তাইলে হয়ে যাবে। নাবিলদের অভিগমনের ফলে নতুন বসতি এলাকার বিরূপ প্রভাব। এই এলাকায় বিরূপ প্রভাব কি হবে? মানুষ বেড়ে যাবে, যানবাহন বেড়ে যাবে, কলকারখানা বেড়ে যাবে, কলকারখানার ধোঁয়া বেড়ে যাবে, ঠিক আছে, যানবাহনের শব্দ বেড়ে যাবে, শব্দ দূষণ হবে। এই যে কয়েকটা বিরূপ প্রভাব যা আছে পরিবেশের, এগুলো একটু লিখে দিবা। 2017 সালের 6 লক্ষের বেশি রোহিঙ্গা তাদের নিজ দেশ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। রোহিঙ্গাদের আশ্রয় প্রদান করে বাংলাদেশ বিশ্ব সমাজে প্রশংসিত হলেও নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। তাইলে বলতেছে যে জন্মহার কি? জন্মহার হচ্ছে কোনো একটা দেশের জন্মিত জনসংখ্যা ডিভাইডেড বাই ওই দেশের মধ্যবর্তী জনসংখ্যা ইন্টু 1000। আমি একটু লিখে দেই যে জন্মিত, কোন একটা দেশের জন্মিত মোট শিশু বা মোট জনসংখ্যা, এভাবে বলতে পারো, মোট শিশু ডিভাইডেড বাই ওই এলাকার বা ওই দেশের মধ্যবর্তী, ওই এলাকার মধ্যবর্তী জনসংখ্যা। মধ্যবর্তী জনসংখ্যা মানে ওই দেশের মাঝখানের বছরে কতজন জনসংখ্যা ছিল, ওইটা হচ্ছে তোমার এই যে ইয়াতে উল্লেখ করা থাকবে, ঠিক আছে, উদ্দীপকে উল্লেখ করা থাকবে যে জুন বা জুলাই মাসে জনসংখ্যা হচ্ছে এত, তখন তোমার ওইটা লিখতে হবে যে মধ্যবর্তী জনসংখ্যা হচ্ছে যত দেওয়া থাকে অত। মনে করো 1,47,570 বর্গ কিলোমিটার, এটা ইন্টু 1000 এরপর ক্যালকুলেশন করে যা যা আসবে জন্মিত মোট শিশু দিয়ে, এখানে জন্মিত মোট শিশু দিবা, মনে করো দিলাম আমি 2 লাখ দিলাম, ঠিক আছে, এরপরে ক্যালকুলেশন করে যা আসবে সেটা হচ্ছে কি জন্মহার। ওকে, ঘনত্বের বিচারে রাঙ্গামাটি কোন ধরনের জনবসতি? ঘনত্বের বিচারে রাঙ্গামাটি হচ্ছে কি? রাঙ্গামাটি হচ্ছে অতি বিরল। রাঙ্গামাটি হচ্ছে অতি বিরল। আমরা জানি যে কোন একটা এলাকায় যদি 0 থেকে 500 জন মানুষ থাকে, 0 থেকে 500 জন মানুষ থাকে, তখন ওই এলাকাটাকে আমরা বলি অতি বিরল অঞ্চল। তাহলে রাঙ্গামাটিতে হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে মানুষ থাকে কতজন? 95 প্লাস মাইনাস, হ্যাঁ, তো প্রতি বর্গ কিলোমিটারে মানুষ থাকে 95 প্লাস মাইনাস, তাহলে 95 যেহেতু অবশ্যই অতি বিরলের মধ্যে, তাহলে রাঙ্গামাটি হচ্ছে একটা অতি বিরল জনবসতি অঞ্চল। উদ্দীপকে উল্লেখিত জনগোষ্ঠীর বাংলাদেশে আগমন কোন ধরনের আগমন? এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি বলে অভ্যন্তরীণ, আর একটা হচ্ছে কি অভ্যন্তরীণ, আর একটা হচ্ছে কি বহির্গমন। অভ্যন্তরীণ আর একটা হচ্ছে কি, বলিতে গেলাম এটার নামটা, অভ্যন্তরীণ অভিগমন, আর একটা হচ্ছে কি আন্তর্জাতিক অভিগমন, তাই না? আন্তর্জাতিক অভিগমন যেটা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে যায়, এক দেশ থেকে আরেক দেশে যেটা যায়, ঠিক আছে, অভ্যন্তরীণ অভিগমন আর হচ্ছে আন্তর্জাতিক অভিগমন। তাহলে এই যে রোহিঙ্গা, এই রোহিঙ্গা আন্তর্জাতিক অভিগমনের মধ্যে একটা ধাপ আছে, এই ধাপটা হচ্ছে যে জোরপূর্বক বা বল প্রয়োগ
জোরপূর্বক বা বল প্রয়োগ যদি কাউকে তাড়ায় দেয়, এটা এক ধরনের অভিগমন আছে। তাহলে এটা হচ্ছে কি, হ্যাঁ আন্তর্জাতিক। তাহলে হচ্ছে কি, সেটা হচ্ছে কি জোরপূর্বক যেহেতু তাদেরকে মিয়ানমার থেকে তাড়াই দিছে, তাহলে তুমি লিখবে এটা হচ্ছে একটা আন্তর্জাতিক অভিগমন, এটা হচ্ছে তাদেরকে জোরপূর্বক তাদেরকে তাড়াই দিছে মিয়ানমার থেকে। তাহলে কোন কোন ধরনের অভিগমন, এটা তুমি ব্যাখ্যা দিয়ে দিলে। এখন তুমি আরো কিছু এখানে অ্যাড করে দিতে পারো যে এই ধরনের অভিগমন আরো বিভিন্ন কারণে হয়ে থাকে। সম্পদ প্রাপ্তির সুবিধার জন্য হয়ে থাকে, বা ভালো বিশ্ববিদ্যালয়ে যদি কেউ ভর্তি হতে চায়, যেমন বাংলাদেশ থেকে অনেকেই হচ্ছে ইউরোপের দিকে চলে যায়, তাহলে ভালো পড়াশোনার জন্য এই আন্তর্জাতিক অভিগমনটা হইতে পারে। তারপরে হচ্ছে দিতে পারো যে চাকরি পাওয়ার সুবিধার্থে, অনেকে চাকরি করতে চায় না, বিদেশ চলে যায়, তা আমাদের বাপ চাচা অনেকেই আছে, তাইলে চাকরির সুবিধার্থে বা জীবন ধারণের সুবিধার্থে, জীবিকা নির্বাহের জন্য এই অভিগমনগুলো হয়ে থাকে। এগুলো একটু তুমি হচ্ছে দিয়ে দিবা। উদ্দীপকে উল্লিখিত জনগোষ্ঠী বাংলাদেশের আগমনের প্রভাব বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে জনগোষ্ঠী এত 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 যে মানুষ আসলো 6 লক্ষ, এখন প্রায় 10 লক্ষ, হ্যাঁ 10 লক্ষ মানুষ বাংলাদেশে আসছে, তাহলে বাংলাদেশে কিরূপ প্রভাব পড়বে? বাংলাদেশে ওই অঞ্চলে জনসংখ্যাটা কি হয়ে যাবে? জনসংখ্যার ঘনত্ব বেড়ে যাবে। এইভাবে লিখবা যে জনসংখ্যার ঘনত্ব বেড়ে যাবে। তারপর হচ্ছে সুযোগ সুবিধা কমে যাবে। তারপরে এই যে জনগোষ্ঠী যারা আসছে, তারা যদি কোনো অনৈতিক কাজের সাথে যদি যুক্ত থাকে, তাহলে ওই অঞ্চলে অনৈতিক কাজ বেড়ে যাবে, মাদক চোরাচালান হবে, ঠিক আছে, আর গুম খুন, এই যে বিভিন্ন যে খারাপ কাজগুলো, এই খারাপ কাজগুলো হবে। বাট আবার যদি ভালো মানুষ হয়, তাহলে ভালো একটা প্রভাব পড়বে, ঠিক আছে। তারপরে ওই এলাকায় কি হবে? কর্মসংস্থানের একটা চাপ পড়বে। তারপর হচ্ছে সংস্কৃতির একটা মিশ্রণ ঘটবে। এই যে মিয়ানমারের রোহিঙ্গাদের এক ধরনের সংস্কৃতি, বাংলাদেশের বাঙালিদের এক ধরনের সংস্কৃতি, দিলে সংস্কৃতির একটা মিশ্রণ ঘটবে, ভাষাগত একটা মিশ্রণ ঘটবে। এই যে টপিক গুলা বললাম, এই টপিক গুলা দিয়ে হেডিং দিয়ে কয়েকটা লাইন অ্যাড করে দিবা, 2-1টা লাইন অ্যাড করিবা, তাহলে হচ্ছে অ্যান্সারটা তোমরা ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের ইনশাল্লাহ একটা নতুন রুটিন আমরা তৈরি করতে যাচ্ছি। সেই নতুন রুটিনে আমাদের হচ্ছে এই যে ভূগোল পরিণতির যে ক্লাসগুলো, ভূগোল পরিণতি অর্থনীতি, এই ক্লাসগুলো খুবই কম রাখা হয়েছে তোমাদের সুবিধার্থে। বাংলা ইংলিশ আইসিটি, তোমরা অনেকেই বলছো পেজে মেসেজ দিয়ে যে ভাই বাংলা ইংলিশ আইসিটি এই ক্লাসগুলো একটু বেশি বেশি নেন। তাহলে আমরা একটা নতুন রুটিন আজকে তোমাদের পেজে দিয়ে দিব। বাংলা ইংলিশ আইসিটি অনেক ক্লাস পাবো, অনেক ক্লাস, হিউজ ক্লাস রাখছি বাংলা ইংলিশ আইসিটির উপরে, ঠিক আছে। তাহলে তোমরা বাংলা ইংলিশ আইসিটি ক্লাস করতে অবশ্যই আমাদের পেজে থাকবা। আর আমাদের পেজে কিন্তু প্রতিদিন ক্লাস হয়, তোমরা অবশ্যই চলে আসবা, ঠিক আছে। কয়টা থেকে ক্লাস হয়? 4:30 থেকে, তারপর হচ্ছে 4:30 থেকে 4টা থেকে 5টা, 5:30 থেকে 6:30, 7:30 থেকে 8:30, প্রতিদিন 3টা করে ক্লাস হবে বাংলা ইংলিশ আইসিটি। পাশাপাশি এই যে অর্থনীতি, পরিণতি, ভূগোল, ইসলামের ইতিহাস, এই অধ্যায়, এই চ্যাপ্টার গুলো কিন্তু থাকবে, ঠিক আছে। সমাজ বিজ্ঞান, এই যে টপিক গুলা, এই যে তোমার হচ্ছে সাবজেক্ট গুলো, এই সাবজেক্ট গুলো ক্লাস থাকবে, সেগুলো হচ্ছে আমরা সাজেশন মূলক ক্লাস নিব, ঠিক আছে। 1টা 2টা ক্লাস নিব। কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের হচ্ছে একটু বলে দিব, পিডিএফ দিয়ে দিব, পড়ে নিবা, ঠিক আছে। একটু ভালো করে পড়াশোনা করো, সময় শেষ হয়ে যাচ্ছে, আর কয়েকদিন মাত্র আছে। তোমাদের অনেকেরই স্বপ্ন একটা ভালো রেজাল্ট করার, এবং এই যে এইচএসসি পরীক্ষাটা হচ্ছে তোমার ছাত্র জীবনের একদম সর্বশেষ যে বোর্ড এক্সাম, এই বোর্ড এক্সাম, এই এইচএসসি পরীক্ষার গুরুত্ব অপরিসীম। এটা তুমি অ্যাডমিশনে বুঝতে পারবা, যখন চাকরি পরীক্ষা দিবা তখনও বুঝতে পারবা। তো এই এইচএসসি পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়, ঠিক আছে। এটার ইম্প্যাক্ট কিন্তু আছে, এটার ইম্প্যাক্ট তুমি সারা জীবন পাবা। তাইলে পরীক্ষা যেন খারাপ না হয়, ইনশাল্লাহ আমাদের সাথে থাকবা, ক্লাসগুলো করবা, পিডিএফ সবই পেয়ে যাবা। ক্লাসগুলো একটু শেয়ার করে দিবা কাইন্ডলি, যেহেতু ফ্রি ক্লাস নিচ্ছি, তোমাদের থেকে কোনো টাকা পয়সা চাইতেছি না, ফ্রি ক্লাস নিচ্ছি, অবশ্যই ক্লাসগুলো একটু শেয়ার করে দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।